এক ধাক্কায় চাকরি চলে গেল পশ্চিমবঙ্গের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় বজায় রাখল, যার ফলে বাতিল হয়ে গেল 2016 সালের এসএসসির পুরো প্যানেলই। এত বড় বিপর্যয় পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ামক সংস্থা স্কুল সার্ভিস কমিশন, শিক্ষকদের নিয়োগকারী সংস্থা মধ্যশিক্ষা পর্ষদ আর সর্বোপরি খোদ শিক্ষা দপ্তরের আকাশ ছোঁয়া দুর্নীতির কারণেই চাকরি খোয়াতে হলো এই হাজার হাজার শিক্ষককে। চুরি করলো কারা, টাকা নিল কারা, ঘুষ নিল কারা, আর যারা যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষা দিল আজ তাদেরকে পথে বসাতে হলো। বিনা অ্যালিগেশনে আমাকে তো কলঙ্কিত করলো আমাদেরকে। চাকরি আর সম্মান দুই হারিয়ে আজ তাঁরা কার্যত পথে বসেছেন। আগে থেকেই এ রাজ্যের স্কুলগুলিতে উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব তো ছিলই, তার উপর এখন এই হাজার হাজার শিক্ষকের নিয়োগ বাতিল হয়ে যাওয়ার কারণে গুরুতর সমস্যায় পড়েছে স্কুলগুলি। ক্লাস কিভাবে চলবে, ছাত্রছাত্রীদেরকে কারা পড়াবেন, এই প্রশ্নগুলি এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট কেন এরকম একটি রায় দিল? এই প্রায় 26,000 বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে যারা যোগ্য, কেন তাদের চাকরিও বজায় থাকলো না? এ নিয়ে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে? এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো আনকোরা রায় দেয়নি। যে রায়ে আজ নির্দিষ্টভাবে 25,752 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, সেই রায় 1 বছর আগে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট শুধুমাত্র কয়েকটি মডিফিকেশন করে হাইকোর্টের সেই রায়ে সিলমোহর দিয়েছে, যার ফলে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটি বজায় থাকলো। পশ্চিমবঙ্গের সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের নিয়ামক সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের জন্য মোট 18,617টি শূন্যপদ আর গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের 6,023টি শূন্যপদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী সব মিলিয়ে মোট 24,640টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি, অথচ চাকরিতে নিয়োগ করা হয়েছিল 25,753 জন ক্যান্ডিডেটকে। অর্থাৎ যা শূন্যপদ তার থেকে বেশি জনকে নিয়োগ করা হয়েছিল। আর এটা কেবলমাত্র এক ধরনের দুর্নীতি। এইভাবে 17 রকম আলাদা আলাদা পদ্ধতিতে এই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি করা হয়েছিল বলে 1 বছর আগে দেওয়া কলকাতা হাইকোর্টের রায়ে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। তবে হাইকোর্টের সেই রায়কে সুপ্রিম কোর্ট কেন বজায় রাখলো সে নিয়ে আলোচনা করার পূর্বে কিভাবে এর ঘটনাক্রম এই পর্যন্ত পৌঁছেছে তা সংক্ষেপে আপনাদের বলে রাখি। 2016 সালে এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর প্রায় 26 লক্ষ আবেদনপত্র জমা পড়ে, যার মধ্যে প্রায় 22.5 লক্ষ আবেদনকারী পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিলেন। পরীক্ষা হয় ওএমআর শিটে, তারপর 2017 সালে ফল প্রকাশ হয়, কিন্তু ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশ করা হয় না। পরিবর্তে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে স্পেসিফিক ডিটেলস দিয়ে যে যার নিজেদের রেজাল্ট দেখতে পারবেন এই ব্যবস্থা করা হয়। এরপর ইন্টারভিউ এবং তারপর ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্টে রিটেন টেস্ট, ইন্টারভিউ এবং একাডেমিক কোয়ালিফিকেশন সব মিলিয়ে ক্যান্ডিডেটদের র্যাঙ্ক হিসেবে তালিকা প্রকাশ করা হয়, কিন্তু কে কত মার্কস পেয়েছেন তা প্রকাশ করা হয় না। অবশ্য ফল প্রকাশের অনেক আগেই 2016 সালের ডিসেম্বরেই কলকাতা হাইকোর্টে বৈশাখী ভট্টাচার্য নামে একজন ক্যান্ডিডেট রাজ্য সরকারের বিরুদ্ধে এ নিয়ে একটি মামলা দায়ের করেন, যেখানে বলা হয় তাঁর এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা, অথচ কমিশন তাকে এজ রিল্যাক্সেশন দেয়নি। এটাই 2016 সালের এসএসসি নিয়ে দায়ের হওয়া প্রথম মামলা।
যা কলকাতা হাইকোর্টের কাছে লিড কেস হিসেবে বিবেচিত হয়। একদিকে এই মামলা চলতে থাকে আর অপরদিকে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়। তবে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীনই অভিযোগ উঠতে শুরু করে যে এমন অনেক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের নাম মেধা তালিকাতে নেই। এ নিয়ে 2018 সাল থেকেই পথে নামতে শুরু করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। প্রায়শই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ ধর্ণা দিতে শুরু করেন তারা, কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একে কোনো রকম গুরুত্বই দেওয়া হয় না। এরপর আবার অভিযোগ ওঠে যে 2019 সালে যখন এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরেও অনেককে চাকরিতে নিয়োগ করা হয়েছে। হঠাৎ করে বেশ কিছুজন ব্যক্তি রাজ্যের বিভিন্ন স্কুলে নিয়োগ পেয়ে যাচ্ছিলেন। ফলে সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়াতে যে বেশ বড় রকম গন্ডগোল হয়েছে এবং হচ্ছে তা নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বড় অংশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বিক্ষোভ আর ধর্নার মাধ্যমে তারা আওয়াজ তুলতে শুরু করে। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে এ নিয়ে আন্দোলন শুরু হয়, কিন্তু কোনো ফল হয়নি। এভাবে কেটে যায় প্রায় 2.5 বছর। শেষ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে 2টি মামলা দায়ের হয় 2021 সালের 5ই আগস্ট তারিখে। একটি মামলা ছিল গ্রুপ সি নিয়োগ নিয়ে আর অপরটি ছিল গ্রুপ ডি নিয়ে। কিছুদিনের মধ্যেই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়েও মামলা আসে হাইকোর্টের সামনে। এই প্রায় সমস্ত মামলায় গিয়েছিল তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই শুরু হয় শুনানি। 2021 সালের নভেম্বরে তিনি প্রথম নিয়োগে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। এরপর হাইকোর্টে আরও বেশ কয়েকটি মামলা দায়ের হয়, যার মধ্যে বিশেষত 2টি মামলার কারণে শিক্ষক নিয়োগে যে বিপুল দুর্নীতি হয়েছে তার আসল স্বরূপ অনেকাংশেই প্রকাশিত হয়। এই 2টি মামলার প্রথমটি হচ্ছে নবম দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আব্দুল গনি আনসারের করা মামলা, আর দ্বিতীয়টি হচ্ছে শিলিগুড়ির ববিতা সরকারের দায়ের করা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে এমন সব তথ্য প্রমাণ জমা পড়ে যা থেকে এই নিয়োগ দুর্নীতির সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সে সময়কার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি সংযোগের ব্যাপারটি প্রকাশিত হয়। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসিকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা কমিটির গঠন করা হয়েছিল, যে কমিটি পরিকল্পিতভাবে এই দুর্নীতিগুলি করেছিল। এই 2টি মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। এমনকি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও এ ব্যাপারে সিবিআই যাতে জিজ্ঞাসাবাদ করতে পারে সে অনুমতিও তিনি দেন। যদিও রাজ্য সরকার সিবিআই এর তদন্ত আটকানোর জন্য আর পার্থ চট্টোপাধ্যায়কে জেরার নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে, তখন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ নির্দেশ দেয় যে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন বাগ কমিটি তৈরি হয়। সেই কমিটি যাবতীয় তদন্তের পর 2022 সালের 13ই মে তারিখে হাইকোর্টে তাদের রিপোর্ট পেশ করে। আর সেই রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে রাজ্যের স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে শিক্ষক আর অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতি হয়েছে। রিপোর্টে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হবার পরও 381 জন এসএসসি পরীক্ষার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এদের মধ্যে 222 জনের নাম কোনো প্যানেলে এমনকি ওয়েটিং লিস্টেও ছিল না, কারণ এরা লিখিত পরীক্ষায় পাসই করতে পারেননি। তা সত্ত্বেও এদের এসএসসির অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। রিপোর্টে এও বলা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি, আর ওই কমিটিরই তৎকালীন প্রধান শান্তি প্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা মিলিতভাবে ভুয়ো সুপারিশপত্র দেওয়ার বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাগ কমিটির এই রিপোর্ট আদালতে জমা পড়ার পরই সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জানা যায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বিক্রি হয়েছে, আর এতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ পদস্থ আধিকারিকেরা আর সরকারি দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মী সরাসরিভাবে যুক্ত। সেই সাথে এও জানা যায় যে এসএসসি নিয়ম বহির্ভূতভাবে কোনো ওপেন টেন্ডার ছাড়াই
ওএমআর সিটগুলির স্ক্যান এবং মূল্যায়নের কাজ একটি বেসরকারি সংস্থা নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেয়, যারা আবার এই কাজ দিয়ে দেয় ডাটা স্ক্যানটেক নামক আরেকটি বেসরকারি সংস্থাতে। আর এই খবর নাকি এসএসসি জানতো না। অবাক ব্যাপার। যাই হোক, কিছুদিন পরে এই মামলার তদন্তে যুক্ত হয় আরেকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ইডি রাজ্যের মন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম সারির নেতা পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার জেরা করে। তারপর 2022 সালের 23শে জুলাই তারিখে একটানা দীর্ঘ বেশ কয়েক ঘন্টা জেরার পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁর বান্ধবী অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাড়িতে পরপর সার্চ অপারেশন চালায় ইডি। সেখান থেকে উদ্ধার হয় নগদ প্রায় 50 কোটি টাকা এবং 1.5 কোটি টাকারও বেশি মূল্যের সোনা। অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। যদিও উদ্ধার হওয়া ওই বিপুল অর্থ আর সোনা কার তা নিয়ে পার্থ এবং অর্পিতা দুজনেই জেরাতে একে অন্যের ওপর দায় ঠেলেন। অবশ্য সেই থেকে দুজনেই এখনো কাস্টডিতে রয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার এই যাবতীয় দুর্নীতির দায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর ঠেলে নিজেদের হাত ছেড়ে ফেলেন। এদিকে দুর্নীতির সাথে সরাসরি যুক্ত থাকার অভিযোগে সিবিআই এর হাতে একে একে গ্রেফতার হন এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন সেক্রেটারি অশোক সাহা, তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, আর সিবিআই গ্রেফতার করে তৃণমূলের আরেক বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। এছাড়া আরো কয়েকজন তৃণমূলের নেতাকেও গ্রেফতার করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রায় 5000 ক্যান্ডিডেটের নিয়োগ যা বেআইনিভাবে করা হয়েছিল তা বাতিল করার। যদিও পরবর্তী কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দের সাংবাদিক সুমন দেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারাধীন এই মামলা সম্পর্কে বেশ কিছু মন্তব্য এমন করেছিলেন যা করাটা সুপ্রিম কোর্টের মতে আইনসঙ্গত ছিল না। শেষ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হয়নি, কারণ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল হয়। আর সুপ্রিম কোর্ট প্রথমেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। পরে 2023 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যেন এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টেরই বিশেষ বেঞ্চে 6 মাসের মধ্যে সম্পন্ন করা হয়। আর সিবিআই যেন আগামী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। সেই নির্দেশ মতো এরপর এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। শুনানির পর 2024 সালের 22শে এপ্রিল তারিখে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়। 282 পৃষ্ঠার এই রায়ে বিচারপতিরা পরিষ্কারভাবে বলেন যে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াতে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, ওএমআর সিটগুলিতে যেভাবে কারচুপি করা হয়েছিল তাতে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ হয়ে পড়েছে। এসএসসি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে পুরো নিয়োগ প্যানেল বাতিল করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অর্থাৎ হাইকোর্টের রায়ে 25,752 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। আর যারা যারা প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর চাকরি পেয়েছিলেন বা পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে বার্ষিক 12% সুদ সহ পুরো বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মানবিকতার খাতিরে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটি বজায় রাখার নির্দেশ দেয় হাইকোর্ট, যার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন চাকরি বাতিল হওয়া সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। পরে এই মামলায় যুক্ত হয় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। সেরকমই হাইকোর্টের মূল মামলাকারীরাও তাদের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি হয় 2024 সালের 7 মে। সেদিন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে সাময়িক স্থগিতাদেশ জারি করে। তবে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর 2024 সালের 16 জুলাই হওয়া শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় এই মামলার 5টি পক্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, হাইকোর্টের মূল মামলাকারীরা, হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এবং সিবিআই এর বক্তব্য শুনবে আদালত। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে মোট 20 বার শুনানি হয় এই মামলার। 400 জন আইনজীবী এতে অংশ নেন। এই মামলার শেষ শুনানি হয় এবছরের 10 ফেব্রুয়ারি তারিখে। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলাটি শোনে। সেই থেকে এতদিন পর্যন্ত রায়দান স্থগিত ছিল। অবশেষে গত বৃহস্পতিবার অর্থাৎ 2রা এপ্রিল সুপ্রিম কোর্ট এই মামলার ফাইনাল জাজমেন্ট দেয়। কিছু মডিফিকেশন সহ কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। নিঃসন্দেহে এই রায় ওই 25,752 জন শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীর কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। রায় প্রকাশের পর টিভির পর্দায় তাদের নিরাশ আর অসহায় মুখগুলি দেখতে আমাদের সবারই খুব খারাপ লাগছিল। প্রথমে নিয়োগ প্রক্রিয়াতে হওয়া ব্যাপক দুর্নীতি, আর তারপর সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার যাবতীয় প্রয়াসের মাসুল দিতে হচ্ছে এই হাজার হাজার মানুষকে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই বিচারপতিরা বারবার বলেছেন টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের, অর্থাৎ যারা ঘুষের বিনিময়ে চাকরি চুরি করেছেন আর যারা নিজের যোগ্যতাতে সৎভাবে চাকরি পেয়েছেন তাদেরকে আলাদা করতে। কিন্তু না এসএসসি, না মধ্যশিক্ষা পর্ষদ, না রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কেউই এ ব্যাপারে সামান্যতম সদিচ্ছাটুকু দেখায়নি। সবাই দুর্নীতিকে ধামাচাপা দিতে ব্যস্ত। যোগ্য শিক্ষকদের জীবনের কথা, তাদের ভবিষ্যতের কথা কেউ ভাবেনি। উল্টে আদালতে নানা মিসলিডিং তথ্য দিয়ে সবকিছুকে এমনভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে কোনোভাবেই আলাদা করা না যায়। সুপ্রিম কোর্টের রায়ের কপি যদি ভালোভাবে পড়া যায় তাহলে দেখা যাবে প্রতিটি ছত্রে ছত্রে দুর্নীতি কিভাবে হয়েছে, সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য সরকারি তরফে কি কি করা হয়েছে, আর যোগ্য এবং অযোগ্য প্রার্থীদেরকে যাতে কোনোভাবেই আলাদা করা না যায় তার জন্য কি কি প্রয়াস করা হয়েছে সে সমস্ত কিছু পরিষ্কারভাবে বলা রয়েছে। বিচারপতিরা বলছেন পুরো সিলেকশন প্রসেসটি শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে কলুষিত এবং বিকৃত করা হয়েছে যার কোনো সমাধান করা যাবে না। ফ্রড আর ম্যানিপুলেশন হয়েছে লার্জ স্কেলে। তারপর আঁটগাঁট বেঁধে সেই দুর্নীতিকে লুকিয়ে ফেলার, কভার আপ করার এমন প্রচেষ্টা হয়েছে যা কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। নিয়োগ প্রক্রিয়ার সামান্যতম বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রক্ষা করা হয়নি। সুপ্রিম কোর্টের রায়ে প্রতিটি বেনিয়ম, প্রতিটি অসঙ্গতি আর কিভাবে কোন কোন পদ্ধতিতে দুর্নীতি হয়েছে সে সমস্ত কিছু পরিষ্কারভাবে লেখা রয়েছে। ক্যান্ডিডেটদের ওএমআর সিটগুলি স্ক্যানিং করে তার ইভালুয়েশন করার দায়িত্ব ছিল এসএসসির ওপর, অথচ তারা কোনো ওপেন টেন্ডার ছাড়াই সেই কাজ দিয়ে দেয় বেসরকারি সংস্থা নাইসা কমিউনিকেশনকে। নাইসা আবার স্ক্যান করার কাজ দিয়ে দেয় আরেকটি বেসরকারি সংস্থা ডাটা স্ক্যানটেককে। এই খবর নাকি এসএসসি জানতো না, অথচ ডাটা স্ক্যানটেকের কর্মীরা এসএসসির অফিসে বসে এসএসসি অফিসিয়ালদের উপস্থিতিতে ওএমআর সিটগুলি স্ক্যান করার কাজ করে, তাও নাকি এসএসসি তা জানতে পারেনি। এই প্রতিটি কথা আমরা আমাদের মন থেকে বলছি না, এই প্রতিটি লাইন সুপ্রিম কোর্টের 41 পৃষ্ঠার রায়ে লেখা রয়েছে। রায়ে বলা হয়েছে এসএসসি অরিজিনাল ওএমআর সিটগুলিকে নষ্ট তো করেই দিয়েছে, উপরন্তু ওএমআর এর স্ক্যান্ড মিরর ইমেজও তাদের সার্ভারে রাখেনি। ফিজিক্যাল ওএমআর সিট নষ্টের পেছনে তাদের যুক্তি যে ফল প্রকাশের 1 বছর পর্যন্ত ফিজিক্যাল ওএমআর সিট রাখার প্রভিশন রয়েছে এসএসসি রুল নাম্বার 21-এর নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়ম মোতাবেক। সেই সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তারা চাইলে ফিজিক্যাল ওএমআর সিটগুলি নষ্ট করে দিতে পারে, তাই তারা সেগুলি নষ্ট করে দিয়েছে। কিন্তু এই নিয়ম কেবলমাত্র নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্যান্ডিডেটদের ওএমআর সিটের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই নিয়ম বলবৎ হবে না। অথচ তা সত্ত্বেও গ্রুপ সি এবং গ্রুপ ডির ফিজিক্যাল ওএমআর গুলিও নষ্ট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। তাছাড়া ওএমআর এর স্ক্যান্ড মিরর ইমেজ তো এসএসসি সার্ভারে রাখার কথা 20 বছর, অথচ সিবিআই এসএসসি সার্ভারে সেগুলি খুঁজে পায়নি।
আর এসএসসিও জানাচ্ছে যে তাদের কাছে ওএমআর সিটের স্ক্যান্ড মিরর ইমেজ নেই। অথচ পরে যখন পরীক্ষার্থীরা সন্দেহবশত আরটিআই করে নিজেদের ওএমআর এর কপি এসএসসির কাছে চান, তখন কিন্তু এসএসসি আরটিআই এর উত্তরে সেই ওএমআর কপিগুলি তাদেরকে প্রোভাইড করে। এমনকি 2023-এর অক্টোবর আর 2024-এর জানুয়ারি মাসেও এসএসসির তরফ থেকে আরটিআই এর উত্তরে ওএমআর এর স্ক্যান্ড মিরর ইমেজ দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এসএসসির কাছে যদি স্ক্যান্ড মিরর ইমেজ না থেকে থাকে, তাহলে তারা গত বছরের জানুয়ারি মাস পর্যন্ত আরটিআই এর উত্তর দিল কিভাবে? সিবিআই আদালতে দেওয়া তার রিপোর্টে দাবি করছে যে এসএসসি বেশ কিছুদিন পর্যন্ত ওএমআর এর স্ক্যান্ড মিরর ইমেজ রেখেছিল, কিন্তু যখন এ নিয়ে তদন্ত শুরু হলো তখন তারা দুর্নীতি আর অনিয়মকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের সার্ভার থেকে সেগুলি ডিলিট করে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এসএসসি আরটিআই এর উত্তরে ওএমআর এর স্ক্যান্ড মিরর ইমেজ প্রোভাইড করলো কিভাবে? এর উত্তরে এসএসসি সাফাই দিচ্ছে যে তারা সেগুলি পেয়েছিল নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়িতে রেড করে সিবিআই যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, যার মধ্যে ওএমআর গুলির স্ক্যান্ড মিরর ইমেজ স্টোর করে রাখা হয়েছিল, সিবিআই এর কাছ থেকে পাওয়া সেই ডেটা থেকে। অর্থাৎ এসএসসির বক্তব্য অনুযায়ী সেই ইনফরমেশন তাদের কাছে ছিল না, তারা সিবিআই এর কাছ থেকে পাওয়া তথ্যগুলিকেই আরটিআই এর উত্তরে প্রোভাইড করেছিল। অথচ এসএসসি যখন আরটিআই এর রেসপন্সে আরটিআই কারীকে ওএমআর সিটের স্ক্যান্ড মিরর ইমেজ প্রোভাইড করছে, তখন তারা সেখানে লিখছে অ্যাজ পার ডাটা স্টোরড ইন কমিশনস ডেটাবেস। অর্থাৎ তখনও এই ইনফরমেশনকে তারা তাদের নিজেদের ডেটাবেস থেকেই দিচ্ছে বলে দাবি করছে। ফলে এই একটি মাত্র ছোট্ট ব্যাপার দেখলেই বোঝা যায় এসএসসি নামক সংস্থাটি কিভাবে জালিয়াতি, ফ্রড আর বেনিয়মের মধ্যে আকণ্ঠভাবে ডুবে রয়েছে। পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া ওই 3টি হার্ড ডিস্কে ওএমআর এর যা তথ্য রয়েছে তার সাথে এসএসসির কম্পিউটার সফটওয়্যারে থাকা ক্যান্ডিডেটদের প্রাপ্ত নাম্বারের প্রচুর অসঙ্গতি রয়েছে। সিবিআই আদালতে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে এসএসসির সাথে নাইসার কর্মীদের ইমেলের মাধ্যমে যা কথোপকথন হয়েছে তা থেকে জানা যাচ্ছে যে এসএসসির তরফ থেকে বহু ক্যান্ডিডেটের মার্কস বাড়িয়ে দিতে বলা হয়েছে, আর নাইসা সে অনুযায়ী মার্কস বাড়িয়েও দিয়েছে। অর্থাৎ নাইসার কর্মীরাও এই দুর্নীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেভাবেই এই দুর্নীতিতে পুরোপুরি অংশীদারিত্ব রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সহ রাজ্যের পুরো শিক্ষা দপ্তরেরই। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই প্রতিটি ক্ষেত্রে এসএসসি চাকরিতে নিয়োগের জন্য যত সংখ্যক ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ তার চেয়ে বেশি সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। এরকমটা কেন করা হলো সে ব্যাখ্যা চাওয়াতে পর্ষদ প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করে যে এসএসসির রেকমেন্ডেশন মোতাবেকই তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, তার চেয়ে বেশি করেনি। কিন্তু এসএসসি নিজের সপক্ষে সাফাই দেওয়ার জন্য বলে যে পর্ষদ যত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে তত সংখ্যক রেকমেন্ডেশন তারা করেনি, প্রতিটি ক্ষেত্রে তারা কম রেকমেন্ডেশন করেছিল। অর্থাৎ এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এসএসসি তো দুর্নীতি করেইছে, তবে পর্ষদও কম যায় না। তারপর আবার পর্ষদ আর এসএসসি দুজনেই নিজেদের দোষ ঢাকার জন্য আদালতের সামনে সাফাই দেয় যে পর্ষদ যে পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল তার মোট সংখ্যা থেকে চাকরিতে যারা যারা জয়েন করেনি সেই সংখ্যাটা বাদ দিয়ে এসএসসি নাকি তার রেকমেন্ডেশনের সংখ্যাটা জানিয়েছে, আর পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার পুরো সংখ্যাটা জানিয়েছে। তাই সংখ্যার ক্ষেত্রে এই অসঙ্গতি দেখা দিয়েছে। এটা পর্ষদ এবং এসএসসির সাফাই। কিন্তু বিচারপতিরা এই সাফাইকে কার্যত ডাস্টবিনে ফেলে দিয়ে তাদের রায়ে লিখেছেন যে এসএসসির কাজ শুধুমাত্র রেকমেন্ডেশন করা, কে চাকরিতে জয়েন করলো কে জয়েন করলো না তার হিসেব রাখা এসএসসির কাজ নয়, আর পর্ষদের কাজ এসএসসির রেকমেন্ডেশন মেনে ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। অর্থাৎ এসএসসি রেকমেন্ডেশন করবে আগে, তারপর পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। তাহলে চাকরিতে কতজন জয়েন করলো না সেই সংখ্যাকে পর্ষদের ইস্যু করা মোট অ্যাপয়েন্টমেন্ট লেটারের সংখ্যা থেকে বাদ দিয়ে তার হিসেব নিকেশ করে এসএসসি কিভাবে তার রেকমেন্ডেশনের সংখ্যা নির্ণয় করতে পারে?
কারণ তাদেরকেই তো আগে রেকমেন্ডেশন করতে হবে। এইভাবে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিটি ছত্রে ছত্রে যে দুর্নীতি হয়েছিল তার উপাখ্যান লিখিত রয়েছে। আর শুধুমাত্র এই একটা উদাহরণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এসএসসি আর পর্ষদ হাত ধরাধরি করে এই দুর্নীতি করেছে। আর এর সাথে জুড়ে রয়েছে রাজ্যের পুরো শিক্ষা দপ্তর আর তৎকালীন মন্ত্রিসভা। কারণ আগেই জানা গেছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এসএসসিকে পরামর্শ দেওয়ার জন্য যে উপদেষ্টা কমিটির গঠন করা হয়েছিল, সেই উপদেষ্টা কমিটি এই দুর্নীতির ব্লুপ্রিন্ট রচনা করেছিল। আর এই 2016 এসএসসি স্ক্যাম নিয়ে আদালতে যখন রীতিমতো মামলা চলছে, সিবিআই এর রিপোর্টে এবং আইনজীবীদের সওয়াল জবাবের মাধ্যমে যখন দুর্নীতির একটা একটা করে পরত খুলছে, কলকাতা হাইকোর্ট যখন বেআইনিভাবে চাকরি পাওয়া ক্যান্ডিডেটদের নিয়োগ খারিজ করে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরা সবাই জোর গলায় চিৎকার করে বলছিলেন কারো চাকরি যাবে না, দরকার হলে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে আমরা তাদেরকে আবার চাকরিতে নিয়োগ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা মিলে এই অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত পর্যন্ত নেয়। অর্থাৎ রাজ্যের সরকার প্রথম থেকেই যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই সব অযোগ্য চাকরিজীবীদের বাঁচাতে সচেষ্ট ছিল। আর তৃণমূলের নেতামন্ত্রী বিধায়করা চাকরি বিক্রির সাথে সরাসরিভাবে যে যুক্ত ছিলেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফলে আজ এই যে হাজার হাজার মানুষের চাকরি চলে গেল, তার দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু তারা সেটা না করে কখনো এর দায় ঠেলছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর, কখনো দায় ঠেলছে সিপিআইএম বা বিজেপির মতো রাজনৈতিক দলগুলির ওপর, আবার কখনো পরোক্ষে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির ওপরও দায় ঠেলার চেষ্টা করছে। কিন্তু যদি রায়ের কপি ভালো করে পড়ে দেখা হয়, তাহলে একথা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হয় না যে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার মিলে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে বিচারপতিদের সামনে এরকম একটা রায় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তা সত্ত্বেও এসএসসি শেষ পর্যন্ত সেগ্রিগেশন করলো না। শুরু থেকে শেষ পর্যন্ত তারা দুর্নীতি ধামাচাপা দেওয়ার কাজই করে গেল। আর একথা বিচারপতিরা তাদের রায়ের 42 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে এসএসসি যাবতীয় দুর্নীতিকে কভার আপ করার চেষ্টা করেছে, আর এই কভার আপের কারণে কারা যোগ্য আর কারা অযোগ্য তার ভেরিফিকেশন করা অত্যন্ত কঠিন বা বলা যেতে পারে অসম্ভব হয়ে উঠেছে। কারণ নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্টেজেই এই আড়াল করা এবং ধামাচাপা দেওয়ার কাজ করা হয়েছে, যার জন্য আমরা অর্থাৎ বিচারপতিরা স্থির সিদ্ধান্তে এসেছি যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতি আর বেআইনি কাজকর্মের সাথে এমনভাবে জড়িয়ে ফেলা হয়েছে যার ফলে এর আর কোনো বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নেই। অবশ্য সোশ্যাল মিডিয়াতে চাকরি বাতিল হওয়া অনেকেই একটা যুক্তি দিচ্ছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট, দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে যাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়েছিল, তাদেরকে তো আলাদা করা হয়েই গেছে, কারণ সুপ্রিম কোর্টের রায়ে তাদেরকেই তো বার্ষিক 12% সুদ সহ বেতনের সমস্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সবার চাকরি কেন গেল? শুধুমাত্র তাদেরকেই বরখাস্ত করে বাকিদের চাকরি তো রাখা যেত। তবে এই ধরনের যুক্তির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় আদ্যোপান্ত পড়ে আমরা যতটা বুঝতে পেরেছি, তাতে বলা যেতে পারে বিচারপতিরা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে যাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা একেবারে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু বাকিরা যে সবাই আনটেন্টেড তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। কারা টেন্টেড আর কারা আনটেন্টেড তা প্রমাণের দায়িত্ব ছিল এসএসসির, কারণ তারাই নিয়ামক সংস্থা, তারাই পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে পরিচালনা করে। কিন্তু তারা সুনির্দিষ্টভাবে এ সংক্রান্ত কোনো তথ্য আদালতে পেশ করতে পারেনি। তারা শুধু বলছে সিবিআই পঙ্কজ বনশল এবং ডাটা স্ক্যানটেকের কাছ থেকে যে তথ্য উদ্ধার করেছে তার ভিত্তিতে টেন্টেড আর আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে সেগ্রিগেশন করা যেতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় কিন্তুটা হলো এই যে এসএসসির নিজের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। তারা ফিজিক্যাল ওএমআর সিটগুলিকে নষ্ট করে দিয়েছে
আর স্ক্যান্ড মিরর ইমেজকেও ডিলিট করে দিয়েছে। ফলে এর গ্যারান্টি কে দেবে যে সিবিআই যেগুলি উদ্ধার করেছে সেগুলি আসল ওএমআর এর মিরর ইমেজ? এর তো কোনো প্রমাণ নেই। আরো মারাত্মক ব্যাপার দেখুন, যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের সামনে তারা দাবি করছে যে সিবিআই এর কাছে থাকা ওএমআর এর স্ক্যান মিরর ইমেজগুলি নাকি আসল নয়, এগুলি সেগুলি নয় যেগুলিতে তারা পরীক্ষা দিয়েছিল। এদিকে আনটেন্টেড ক্যান্ডিডেটরা বলছে যে এগুলিই আসল ওএমআর। রায়ের 38 নম্বর পয়েন্টে এই ব্যাপারটির উল্লেখ রয়েছে, যার ফলে এই পরস্পর বিরোধী দাবির কারণে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে সিবিআই এর উদ্ধার করা ডকুমেন্টের ভিত্তিতে টেন্টেড আর আনটেন্টেড সেগ্রিগেশন করলে তা একেবারে নির্ভুল হবে। তাই বিচারপতিরা রায়ের 28 নম্বর পয়েন্টে বলছেন, এসএসসির এই যুক্তি যে সিবিআই এর দেওয়া ডকুমেন্টের ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে, তাদের এই যুক্তি আমরা মেনে নিতাম যদি তাদের কাছে ফিজিক্যাল ওএমআর শিটগুলি থাকতো অথবা ওএমআর এর মিরর ইমেজগুলি থাকতো, কিন্তু তারা নিজেরাই বলছে যে সেগুলি তাদের কাছে নেই। তাই কিসের ভিত্তিতে এ ধরনের সেগ্রিগেশনকে সঠিক বলে মেনে নেওয়া হবে? একবার তারা বলছে 4327 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, তারপর আবার তারাই বলছে এই সংখ্যাটা 5500। তাই আজ যদি এসএসসি এসে যোগ্য আর অযোগ্যের যে কোনো একটা সংখ্যা বলে, তা তো আর বিশ্বাসযোগ্য হবে না। কিসের ভিত্তিতে তারা এই সংখ্যাগুলি বলছে তারও তো উপযুক্ত প্রমাণ দিতে হবে, কিন্তু সেই প্রমাণ দেওয়ার কোনো উপায় আর তাদের কাছে যে রয়েছে এটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে মনে হয় না। আর সিবিআই এর পক্ষ থেকে টেন্টেড ক্যান্ডিডেটদের যে সংখ্যাটা দেওয়া হয়েছে প্রায় 9500, সেই সংখ্যাটাও যে অ্যাবসলিউট তাও ধরে নেওয়া যাবে না, কারণ আদালত থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াতে 17 রকমের দুর্নীতি করা হয়েছিল। আর এই 17 রকমের দুর্নীতির মধ্যে সিবিআই শুধুমাত্র 4 ধরনের দুর্নীতি কারা কারা করেছে সেগুলি চিহ্নিত করতে পেরেছে, বাকি বেআইনি নিয়োগগুলিকে এখনো চিহ্নিত করা যায়নি। ফলে সিবিআই যাদেরকে টেন্টেড ক্যান্ডিডেট বলে চিহ্নিত করতে পেরেছে শুধুমাত্র তারাই যে টেন্টেড আর বাকি সবাই আনটেন্টেড তাও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। অর্থাৎ যারা যারা এখনো সো কল্ড যোগ্য তাদের মধ্যেও যে অযোগ্য ক্যান্ডিডেট নেই তার নিশ্চয়তা কোথায়? ফলত বিচারপতিদের সামনে পুরো প্যানেল বাতিল করা ছাড়া সত্যি কি আর কোনো উপায় ছিল? কারণ সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র যে এই কেসের রায় হিসেবেই থেকে যাবে তা কিন্তু নয়, পরবর্তী সময়ে এই রায়কে অন্যান্য মামলাতেও উদ্ধৃত করা হবে, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াতে যথেষ্ট দুর্নীতি হয়েছে আর যোগ্য এবং অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করা সম্ভব নয়। সেখানে শুধুমাত্র চিহ্নিত অযোগ্যদেরকে বাদ দিয়েই বাকিদেরকে যদি চাকরিতে বহাল রাখা হতো, এটা জেনেও যে তার মধ্যেও অনেক অযোগ্য রয়েছে, তাহলে পরবর্তী সময়ে এ ধরনের অন্য মামলার ক্ষেত্রে এই রায়কে ব্যবহার করেই দুর্নীতিগ্রস্ত প্রার্থীদেরকে বাঁচানোর চেষ্টা করা হবে। তাছাড়া বিচারপতিরা যে পুরো প্যানেল বাতিলের এই রায় দেওয়ার পূর্বে যথেষ্ট বিচার বিবেচনা করেছেন তা 41 পাতার এই রায়টি পড়ে দেখলেই বোঝা যাবে। তাঁরা আরো প্রায় 10টি মামলা যেখানেও নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলাগুলির রায় ভালোভাবে পর্যালোচনা করে তারপর এ ধরনের সিদ্ধান্তে এসেছেন। সেই মামলাগুলিকে এই রায়ে উদ্ধৃতও করা হয়েছে। এই সব মামলাগুলোকে উদ্ধৃত করার পর বিচারপতিরা লিখছেন, যদি এ ধরনের বিরাট আকারের দুর্নীতি হয় যেখানে যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও যোগ্য আর অযোগ্যদেরকে পৃথকীকরণ করা না যায়, তাহলে পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ বিচারপতিরা নিঃসংশয়ভাবে বলছেন, এসএসসি যদি যুক্তিগ্রাহ্যভাবে যথেষ্ট প্রমাণ সহযোগে যোগ্য আর অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করে দিতে পারত, তাহলে পুরো প্যানেল বাতিল করার প্রয়োজন পড়তো না। কিন্তু সেরকমটা না হওয়ার কারণেই আজকের এই পরিণতি। অনেকেই বলছেন সুপ্রিম কোর্টের এই রায়ে ন্যাচারাল জাস্টিস রক্ষিত হয়নি। কিন্তু ন্যাচারাল জাস্টিস কাকে বলে? ন্যাচারাল জাস্টিস মানে এটা নয় যে হাজার অপরাধী ছাড়া পেয়ে গেলেও যেন একজন নিরপরাধকে শাস্তি পেতে না হয়। এটা ন্যাচারাল জাস্টিসের পরিভাষা নয়। বিশ্বের সমস্ত সভ্য রাষ্ট্র এবং ভারতেরও আইন অনুযায়ী ন্যাচারাল জাস্টিস হচ্ছে একটি কমন ল কনসেপ্ট, যেখানে জাস্টিস পাওয়ার ক্ষেত্রে সমানাধিকার,
স্বচ্ছতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিত থাকবে। এর মূল নীতিগুলি হচ্ছে রাইট টু এ ফেয়ার হিয়ারিং, অর্থাৎ আদালতের সামনে সবার নিজের বক্তব্য রাখার অধিকার, রুল এগেইনস্ট বায়াস, অর্থাৎ পক্ষপাতহীন বিচার, এবং রিজনড ডিসিশন, অর্থাৎ যুক্তিগ্রাহ্য রায় দেওয়া। এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রায়ের 44 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে সব পক্ষকে বক্তব্য রাখার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, সবার বক্তব্য গুরুত্ব সহকারে শোনা হয়েছে, তারপর সব দিক বিচার বিবেচনা করে একটি যুক্তিগ্রাহ্য রায় দেওয়া হয়েছে। আপনারা কি ভাবছেন, এই রায়ে ন্যাচারাল জাস্টিস কি রক্ষিত হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? আর এই পুরো বিষয় নিয়েই বা আপনাদের কি মনে হয়? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।